নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরও একটি নতুন এপিসোড। হেলথলাইন আপনাদের, আমার কিংবা আপনার আমাদের সবার সুস্থতার কথা বলে হেলথলাইন। বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছি, নানা সময় মানুষ কিন্তু সংক্রমিত হচ্ছেন, কখনো মানুষ প্রাণ হারাচ্ছেন। তার কারণ অনেক সময় মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন হয়ে আসে যে কেন হচ্ছে, দিনে দিনে সংক্রমণ এতটা কেন ছড়াচ্ছে। কারণ চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, সরকারের পক্ষ থেকেও নানা সময় নানা রকম ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, তারপরেও কেন এই সংক্রমণ চলছে, যেমন তার থেকে বাঁচার বেশ কিছু উপায় আছে। কিন্তু কিভাবে আমরা বাঁচতে পারি, আমরা নানা রকম অ্যাডভার্টাইজ দেখছি সতর্কতামূলক বার্তা নিয়ে রয়েছে নানা রকম পরামর্শ। আমরা কি সেই পরামর্শগুলো ঠিকঠাক মানছি? কখনো হয়তো মেনে চলছি, কখনো হয়তো মেনে চলতে পারছি না। এবং এই যে না মানার ফলে কত রকম সমস্যায় পড়তে পারি, সেটাও কিন্তু একটা জানার বড় বিষয়। তাই আমাদের সবসময় একটাই উদ্দেশ্য থাকুক, আমরা সচেতন থাকবো, সতর্ক থাকবো, এবং এই সংক্রমণগুলো কোনটাকে কি বলছি, কেনই বা সংক্রমণ হচ্ছে, তার থেকে বাঁচার উপায় কি, এগুলো যদি আমরা জেনে নিতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজকে বর্তমানে যা পরিস্থিতি চলছে তার উপরে বেস করে আমাদের টপিক চুজ করা হয়েছে। আজকের বিষয় থাকছে পশ্চিমবঙ্গ তথা বাংলার সংক্রমণজনিত সমস্যা। আমরা যেরকম সমস্যায় ভুগছি, এই বিষয়ে যিনি বিশদে বলতে পারবেন তিনি একজন ফিজিশিয়ান। আমাদের স্টুডিও থেকে সরাসরি আজ উপস্থিত রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি হসপিটাল এবং মালদা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর উজ্জ্বল কুমার ভদ্র। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। নমস্কার। আজকের বিষয়টি ভীষণ প্রাসঙ্গিক একটি বিষয়। এই সময় এত বৃষ্টি, এত জল বিভিন্ন জায়গায় জমে থাকার কারণ, এবং আরও একটা বড় কারণ হচ্ছে সংক্রমণ বেড়ে চলেছে। বেশিরভাগ এই যে আইডি হসপিটালে প্রচুর মানুষের ভিড়, একের পর এক কিনা ডায়রিয়া নিয়ে তারা ওখানে উপস্থিত। এটা কখনো কখনো প্রাণহানি পর্যন্ত হতে পারে সেই সিভিয়ার কন্ডিশনটা গেলে। কখনো কখনো মানুষের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে নানা রকম ওঠাপড়া তো চলতেই থাকে। তো ডক্টর, আমরা এই যে এখন এই যে সংক্রমণটা ছড়িয়েছে, ডায়রিয়ার কথা যদি বলি, এর কারণ কি? এত পরিমাণে সংক্রমণ ছড়িয়েছে কিভাবে? দেখুন, কলকাতা এবং তার চতুষ্পার্শ্বে এখন বৃষ্টি হচ্ছে। তো আমরা তো জানি বর্ষার সময়ে, বৃষ্টির সময়ে ইনফেকশনটা ছড়ানোর প্রবণতা একটু বাড়ে। আর তাছাড়া যাদের মধ্যে এইসব ইনফেকশনগুলো হয় তারা সবসময় যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতিতে বাস করেন তাও নয়। আমরা জানি যে কলকাতার অনেক অঞ্চল আছে যেখানে হাঁটু অবধি জল উঠে যায়। তারপরে কিছু কিছু অঞ্চল আছে, বস্তি অঞ্চল বা অন্যান্য কোনো অঞ্চল, যেখানে নিকাশি ব্যবস্থা অতটা ভালো নয়। তারপরে মানুষের নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা অভাব আছে, যেটা আপনি একটু আগেই বললেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই বর্ষার সময়টাতে আমরা সবসময়ই দেখেছি যে ডায়রিয়ার একটা প্রকোপ কিন্তু হয়। তবে এটাও একসঙ্গে বলতে হবে যে আমি যখন আইডি হাসপাতালে ছিলাম তখন কিন্তু এই সময়টাতে ডায়রিয়ার চেয়ে অন্যান্য অসুখগুলো বেশি হতো। যেমন ধরুন সেই সময়টাতে সোয়াইন ফ্লু, তারপরে এলো ডেঙ্গু, ওই সব ব্যাপারগুলো অনেক বেশি রকমভাবে ভর্তি হতো। আচ্ছা, এইবার সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে হাসপাতালে, আমাদের আইডি হাসপাতালের ওয়ার্ডগুলো, আইডি হাসপাতাল নিয়ে কথা বলছি কেন না, আইডি তো একটা ইনফেকশাস ডিজিজ হসপিটাল, মানে সংক্রমণের কেসগুলো বেশিরভাগ আইডির ক্ষেত্রেই আসে, আইডির কাছেই আসে। মানুষ সংক্রমণজনিত কিছু হলে আইডির কথাই প্রথমে মনে করে, তারা আইডিতে চলে আসে। তো আইডির হাসপাতালের ওয়ার্ডগুলো ঠিক করছে এখন ডায়রিয়ার পেশেন্ট। এটা একটুখানি অদ্ভুত কাণ্ড, কারণ এই সময়টা ডায়রিয়ার প্রকোপ হয় বটে, তবে অন্যান্য অসুখও হয়। হুইচ ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট, যে সবাই শুনলে সুখী হবেন, খুশি হবেন যে এই সময় যে অসুখগুলোর প্রকোপ কয়েক বছর আগেও, গত বছরও হয়েছে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি, সেগুলো কিন্তু অনেক কমে গেছে এখন কলকাতা। একটু আগে যেটা আপনিও বললেন যে সরকার ব্যবস্থা নিচ্ছেন, সত্যি তো পুরসভাগুলো অক্লান্ত পরিশ্রম করে, বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম করে, আর পুরসভা তো প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিক চালায়। সুতরাং সবগুলো মিলে কিন্তু ওই দিকের অবস্থাটা ভালো। মানে ডেঙ্গি যেমন ধরুন 67% কমে গেছে আগে,
মানে আগে এর থেকে অনেক দ্বিগুণেরও বেশি হতো, এখন এটা অনেক একটা পজিটিভ দিক। একটা পজিটিভ দিক তো বটেই, সবাই শুনে খুশি হবে, এটা সবার জানাও দরকার আছে। একদম। এইবার ম্যালেরিয়া অনেক হতো এই সময়ে, ম্যালেরিয়া কিন্তু এখন অত্যন্ত কম হচ্ছে, যদিও ডায়রিয়ার এখন প্রকোপ বেড়েছে। এর মানে হচ্ছে ডায়রিয়া তো দেখুন, ডায়রিয়াতে মৃত্যু খুব আনইউজুয়াল, ডায়রিয়াতে কারোরই মৃত্যু হওয়া উচিত নয়, এখন অনেক কমেও গেছে। ডায়রিয়ার সুচারু চিকিৎসা আইডি হাসপাতালে কেন, ঘরে ঘরে হয় এখন, সবাই জানে ওআরএস বা লবণাক্ত চিনি দিয়ে মেশানো জল খেলে, ওআরএস খেলে, সবাই বলে ইলেকট্রনিকের জল, সাধারণ মানুষ ইলেকট্রাল ওয়াটার বা ওই ধরনের ইলেকট্রোলাইট সলিউশন খেলে ডায়রিয়া মৃত্যু একেবারেই হয় না এখন প্রায় বলতে গেলে। তবুও ভর্তি আছে, তার মানে তারা যথেষ্ট অসুস্থ হয়েছিল বলেই ভর্তি হয়েছে। ডায়রিয়ার প্রকোপ আছে। আর ডায়রিয়া যেসব কারণে হয় সেগুলো হচ্ছে, ধরুন প্রথম কারণ ব্যাকটেরিয়া বলতেই হবে, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেমন ইস্টিরিশিয়া কোলাই, হ্যাঁ, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই ইত্যাদি নানা রকম ব্যাকটেরিয়া আছে, সেগুলো দিয়ে হয়। তারপরে ধরুন ভাইরাস দিয়ে হয়, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে। একটা 5 বছরের বাচ্চা ডায়রিয়া নিয়ে এলে আমরা প্রথমেই ভাবি রোটা ভাইরাসের কথা। রোটা ভাইরাস খুব খুব সংক্রমণশীল এবং খুব ডায়রিয়া করে। আর আরো তারপরে এছাড়াও আছে অন্যান্য কারণ আছে, যেমন এন্টামিবা, অ্যামিবায়াসিস যেটাকে বলে। আগে আমরা শুনতাম, আমাদের সময়ে 7 বছর আগেও এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হতো। এখন কিন্তু এন্টামিবার এই প্রজাতিটা পাল্টে গিয়ে এখন এন্টামিবা মস্কো ভাইটি বলে একটা নতুন এসেছে। আচ্ছা, সেইটা। তারপরে মস্কোভস্কিয়াই, এন্টামিবা মস্কোভস্কিয়াই বলে নতুন প্রজাতি এসছে। এটা সাউথ এশিয়ার অনেক জায়গাতে হচ্ছে, এবং কলকাতাতেও এন্টামিবা হিস্টোলাইটিকাকে সে রিপ্লেস করে দিয়েছে। এই যে সংক্রমণগুলো ডক্টর হচ্ছে, এই যে বিভিন্নভাবে সংক্রমণ হচ্ছে, মূল যে জায়গাটা মানুষের ক্ষেত্রে জানার, এটাও কিন্তু যে মানুষ দেখা যাচ্ছে জলবাহিত যে রোগ, কিছু কিছু মানুষকে জলের প্রচুর ক্রাইসিস আছে কিছু কিছু এলাকায়, সেই সব মানুষকে নিজেদের প্রোটেকশনের জন্য কি কি করা উচিত এই সময়টা? এক্স্যাক্টলি, আমরা নিজেদের দায়িত্ব তো অস্বীকার করতেই পারি না। আমরা যদি সবসময় বলি যে সরকার আমাকে এটা করে দিচ্ছে না, ওইটা করে দিচ্ছে না, আরে সরকার তো তার যা করণীয় করছে, তার সাধ্যমতো করছে, তো আমাদের নিজস্ব তো একটা দায়িত্ব আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন প্রথম কথা যেটা বলা হয় পাবলিক হেলথে, সবচেয়ে যে জিনিসটা আমরা করতে পারি, যে সবচেয়ে এফেক্টিভ যে জিনিসটা, সেটা হচ্ছে ভালো করে নিজের হাত দুটোকে পরিষ্কার করে রাখা। এই হাত দুটো থেকে সবসময় ইনফেকশন হয়। আমরা বিভিন্ন জায়গায় হাত দিচ্ছি, বিভিন্ন জায়গায় ধরছি, তারপরে হাত না ধুয়ে খাবার খেয়ে নিচ্ছি, হাত না ধুয়ে চোখে হাত দিচ্ছি, এতে করে সারা শরীরে ভিন্ন জায়গা থেকে ইনফেকশনগুলো আমাদের শরীরে ছড়ায়। এইটা কিন্তু কোভিড পিরিয়ডে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে স্যানিটাইজ করা উচিত। কোভিড আমাদের একটা ওয়েক আপ কল দিয়ে গেছে, তোমরা যা করছো তা ঠিক করছো না, তোমরা পরিবেশ দূষণ করছো, তোমরা দেখো সমুদ্রের তুমি দূষণ করছো, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপ প্লেট ফেলে সমুদ্রের উপকূলগুলোকে তোমরা নষ্ট করেছো, তোমরা বাতাস, এত গাড়ি ঘোড়া চালিয়ে বাতাস তোমরা কার্বন দিয়ে নষ্ট করে দিয়েছো, পরিবেশ দূষণ করছো, তোমরা অ্যাটমসফিয়ারিক পলিউশন করছো। কোভিড একটা ধাক্কা মেরে আমাদের সবাইকে ঘরে ঢুকিয়ে দিল, তারপরে দেখা গেল পলিউশনটাও কতটা কমে গেছে। মাছগুলো সুন্দর খেলা করছে, সি বিচ পরিষ্কার, হাওয়া পরিষ্কার। কোভিড চলে গেল, তারপরে আস্তে 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 আমরা আবার ঢেকে সেই যাচ্ছি। সুতরাং আমাদের নিজেদের দায়িত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই ম্যাডাম। একদমই। এই যেমন ডায়রিয়ার কথা বলছিলাম, ডায়রিয়াতে সরকার তো করবেই যা করণীয়। সরকার একটা হাসপাতাল খুলেছে, ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিক খুলে রেখেছে, তারা সেখানে গেলেই তারা অ্যাডভাইস দেবে, ব্যবস্থা নেবে, ওআরএস বিতরণ করবে, সবকিছু করবে। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের নিজেদের জন্য তো আমাদের করার দরকার আছে। আমরা যদি বুঝি যে আমরা যে জলটা খাচ্ছি সেই জলটা পরিশ্রুত জল নয়, তাহলে সেই জলটাকে আমাদের ফুটিয়ে খেতে হবে, বা অন্য কোনোভাবে সেটাকে পরিশোধন করে নিয়ে খেতে হবে। এই দায়িত্বটা তো আমারই। আমাকে তো সরকার ঘরে এসে জল খাইয়ে দেবে না, এরকম করে। সুতরাং এটা আমাকে বুঝতে হবে। হাত ধোয়া, সারা শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আমাকেই মেনটেন করতে হবে। বিশেষ করে খাওয়ার আগে পরে
শৌচকর্মের আগে পরে হাত ধোয়ার বিষয়টা অত্যন্ত জরুরি, সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা অত্যন্ত জরুরি। আমরা এই সামান্য জিনিসটা করি। তারপর রাস্তাঘাটে কাটা ফল না খাওয়া, রাস্তাঘাটে দেখবেন কাটা ফল বিক্রি হয়, যে বিক্রি করছে সে এমনি হাত দিয়ে করছে, মাঝে মাঝে আবার একটু লোক দেখানো হিসেবে একটা দস্তানা পরে, কিছুক্ষণ পরে তাকে যদি ফলো করেন দেখবেন দস্তানাটা খুলে রাখি, আবার সেটাকে আবার পরে নিল, এই সমস্ত করে। তারপর বলতে চাই না এটা আমি, কিন্তু ফুচকাওয়ালাকে আপনারা আধ ঘন্টা লক্ষ্য করবেন সে কি করে তার হাত দিয়ে। আমি জানি ফুচকা খুব খুব প্রিয় জিনিস মানুষের কাছে, সুতরাং কিন্তু এটা তো আলোচনার মধ্যে আসবেই। ঠিকই তাই, মানে সুতরাং এই যে বিষয়গুলো আমাদের কিন্তু এগুলো মেনে চলতে, মানে যেটা থেকে ইনফেকশন ছড়াতে পারে সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, করলে চলবে না। পরিষ্কার কথা। এটা তো গেল দেখুন ডায়রিয়ার কথা। ডায়রিয়াতে মৃত্যু হওয়া খুব অস্বাভাবিক। এখন ডায়রিয়াতে মৃত্যু হওয়া খুব অস্বাভাবিক। ডায়রিয়াতে মৃত্যু কেন হয়? হয় একমাত্র কারণ হচ্ছে ডিহাইড্রেশন, তার ফলে সব। ডিহাইড্রেশন মানে শরীর থেকে জল বেরিয়ে গেল, সেই জল আমি পূরণ করলাম না। পূরণ করার কিন্তু সহজ রাস্তা হচ্ছে ওআরএস। প্রথম থেকে সেটা দিলে কিন্তু চুকে যায়, সেটা আমি করলাম না। যখন গভীর হয়ে গেল ব্যাপারটা, হাসপাতালে এসে ভর্তি হলাম, তখন দ্রুত স্যালাইন চালাতে হলো। ডাক্তারদেরও মুশকিল, কারণ এত জল কমে গেছে শরীরে, জলের ভাগ এত কমে গেছে, ভেইনগুলো সরু হয়ে গেছে, সেই ভেইনগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কখনো কখনো। যে আমি যে একটা স্যালাইন দেবো, সেই স্যালাইনটাতে আমি ভেইনের ভেতরে যে দেব, সে ভেইনটাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, এমন অবস্থাতে রোগীরা আসে। কিন্তু তবুও ডায়রিয়াতে কেউ মরে না আজকাল। ডায়রিয়াতে সব সময় সুচিকিৎসার ব্যবস্থা আইডি হাসপাতালে কেন, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিকগুলোতে সব জায়গাতে হয়। কিন্তু ডায়রিয়াটা একটা সমস্যা, মানুষের তো কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে যায়, অথবা বাড়িতে শুয়ে থাকতে হয়। একদম। এই ডায়রিয়াতে যে কারণে মৃত্যু হয় বললাম, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে শরীর থেকে জলের পরিমাণ বেরিয়ে যাওয়া, হয় বমির মাধ্যমে অথবা দাস্তের মাধ্যমে। এক্ষেত্রে তো বলা যায় ডক্টর, বেশি একটা মানুষের যখন শুরু হলো বমি এবং পটি হচ্ছে প্রচুর পরিমাণে, সেই সময় খুব বেশিক্ষণ দেরি করা উচিত না এবং ওআরএস এর জল দেওয়া উচিত, যেটা আপনার কথা। ডেফিনেটলি। যদি ছোট বাচ্চা হয়, ধরুন আপনি 6 মাসের একটা বাচ্চা, সে যদি তিনবার পায়খানা করতে হবে না, সে যদি একবারই বিশাল পরিমাণ একটা জলীয় পায়খানা করে ফেলে, ওইটুকু বাচ্চার শরীরে কত জল থাকে বলুন? সে তো সঙ্গে সঙ্গে সে তো সিভিয়ার বা মডারেট ডিহাইড্রেশনে পৌঁছে যাবে। সুতরাং আমাদের কবার পায়খানা হয়েছে একবার হলে হবে না, 3বার হতে হবে। ডায়রিয়ার ডেফিনেশন হচ্ছে অন্তত পক্ষে 3টে লুজ স্টুল হবে, তবে ডায়রিয়া বলি। কিন্তু আপনি ছোট বাচ্চা, একটা 2 মাসের বাচ্চা, তার 3বারের জন্য যদি অপেক্ষা করেন তো বাচ্চাটা সিভিয়ার ডিহাইড্রেশনে পৌঁছে যাবে। সুতরাং যখন আপনি যেটা বললেন একদম সত্যি কথা, যদি আমি দেখি পাতলা পায়খানা হচ্ছে, আমি সতর্ক হব। সে যদি একটা বয়স্ক মানুষ হয়, সে যদি একটা 30-40-21 বছরের তরুণ যুবক বা যুবতী হয়, বা 40 বছরের একটা মানুষ হয়, আমরা বলবো যে তোমার কবার হয়েছে এই শুধু প্রশ্ন করতে পারি, 2-3বার হয়েছে, তখন তুমি সতর্ক হও। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা তো বলতেও পারে না, আমি জিজ্ঞেস করবো না, সতর্ক হতে হবে, তাকে সঙ্গে সঙ্গে আমাকে ব্যবস্থা নিতে হবে। দেখুন, যদি মৃত্যু হয় তার জন্য দায়ী আমরাই, ঠিক, তার জন্য দায়ী ডায়রিয়া নয়, আমি মনে করি। যদিও সে ডায়রিয়াতে মারা যাবে, কিন্তু ডায়রিয়াতে মৃত্যুটা আমার জন্যই হলো, আমি ঠিকমতো ব্যবস্থা সঠিক সময় নিলাম না, এই হচ্ছে ব্যাপার। আমাদের আইডি হাসপাতালে, একটা সরকারি হাসপাতাল, সেখানে সুচারু ব্যবস্থা আছে। ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয় সমস্ত কিছু ডাক্তাররা সুচারুভাবে করে, এবং তারপরে চিকিৎসা করে ভালো হয়ে রোগী বাড়ি চলে যায় কয়েকদিনের মধ্যে। একদমই তাই। এখন চিকিৎসা ব্যবস্থা উন্নত, এবং যদি বলি সরকারের পক্ষ থেকেও নানা রকম স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে অনেক বেশি। এই জন্য এই প্রোগ্রামগুলো দরকার, তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হবে না। স্যার, একটু আগে এই যে বলছিলেন ডেঙ্গুটা অনেক কমে গেছে, এখন অনেক কন্ট্রোলে, তবুও কিন্তু মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। সিভিয়ার ডেঙ্গু বোঝা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেও তাতে মর্টালিটি খুব হাই। কিন্তু ডেঙ্গু যাদেরই হয়, তাদের তো অনেক ডেঙ্গু পেশেন্ট আছে, তারা জানতেই পারে না তাদের ডেঙ্গু হয়েছে। ঠিক, একদম ইনঅ্যাপারেন্ট ইনফেকশন প্রচুর মানুষের হয়, ইনঅ্যাপারেন্ট, তাদের জ্বর হলো না, কিছুই হলো না, ডেঙ্গু ইনফেকশন হলো, তারা ভালো হয়ে গেল, বিকজ অফ দেয়ার ওন ইমিউনিটি অর আদার রিজনস, ভালো হয়ে গেল তারা। তারপরে দেখুন
কিছু কিছু মানুষ আছে তাদের অল্প একটু জ্বর হলো, তারা অত কিছু ভাবলো না, 3-4 দিন পর জ্বর কমে গেল, ভালো হয়ে গেল, আর কিছুই হলো না। দে ডোন্ট ইভেন কাম ফর চেক আপ অর ট্রিটমেন্ট, ভালো হয়ে গেল। এরকম তো ডেঙ্গুতে প্রচুর হয়। এই যে সিজনটা, এই সময় কিন্তু প্রচুর মানুষের সর্দি জ্বর এগুলো একদম হচ্ছে। এই জন্য মানুষ কিন্তু বুঝতে পারেন না অনেক সময় যে এই যে ফিভারটা আসছে, Exactly. কি লক্ষণ হলে তারা একজন ডক্টরের কাছে ইমিডিয়েট দেখাবেন। জ্বর যেসব কারণগুলোতে হয়, যেমন ধরুন আমাদের এখানে আমি বলছি যে এই যেমন ডেঙ্গু তো কমে গেছে এখন 67-69% মতো কমে গেছে আগের থেকে, তবুও ডেঙ্গুর কথা তো মাথায় রাখতেই হয়। এবছর এখন পর্যন্ত আমাদের পুরসভা থেকে জানানো হয়েছে 115টা কি 120টার মতো কেস ডিটেকশন হয়েছে। আচ্ছা, এটা কিন্তু খুবই কম। এত বড় একটা কলকাতায়, এত বড় একটা রাজ্যে 115টা কেস মানে কিছুই না। আগের তুলনায় অনেক কমে গেছে, অনেক কন্ট্রোলে, শয়ে হতো। এটাও ঠিক যেটা আমি বললাম যে ডেঙ্গুর কেস হলেই অনেকেই বুঝতে পারে না ডেঙ্গু হয়েছে, কিন্তু সেটা ঠিকই আছে, সেটা তো ভালো লক্ষণ। ডেঙ্গু হয়েছে, ভালো হয়ে গেছে, ঠিক আছে। সবসময় তো সব পরিসংখ্যান আমাদের কাছে আসেও না, কিন্তু কম হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা ইম্পর্টেন্ট, আমি কি করে বুঝবো যে আমাকে, আমার মাইল্ডই হোক মডারেটই হোক যাই হোক, ডেঙ্গু কথাটা শুনলেই তো আমাকে সতর্ক হয়ে আমাকে তককে থাকতে হবে, আমার যেন একটা কমপ্লিকেশন না এসে পড়ে। এবং তার থেকে তো আরো 5 জনের মধ্যে ছড়াতে পারে। এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে ডেঙ্গু কি হলে হয়েছে আমরা ডেঙ্গু সন্দেহ করব, সেটা হচ্ছে এই যেমন জ্বর, ডেঙ্গুতে জেনারেলি খুব হাই ফিভার হয়, আবার খুব মাইল্ড ফিভার হয়ে সেরে গেল, কিন্তু তবুও তার ডেঙ্গু, এরকম যে হয় না তা না, সেটাও হতে পারে। খুব জ্বর হবে, চোখের পেছনে ব্যথা হবে, আচ্ছা, গা হাত পা ব্যথা হবে, যে কারণে টেক্সটবুক গুলোতে আমরা দেখেছি ব্রিটিশ অথাররা ডেঙ্গুকে ব্রেক বোন ফিভার বলতেন। মানে হাড় ভাঙা ব্যথা, মনে হচ্ছে যেন সারা শরীরে আমার ব্যথায় আমি ভেঙে যাচ্ছি, হাত পা ব্রেক বোন ফিভার এইগুলো হয়। এইগুলো হচ্ছে, তারপরে ধরুন বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, এগুলো সবসময় সবার হয় না, কিন্তু এই যেগুলো বললাম আমি, চোখের পেছনে ব্যথা, জ্বর, সারা গায়ে ব্যথা, দুর্বলতা, হ্যাঁ, ক্ষুধা মান্দ, এগুলো স্বাভাবিক সাধারণ, এইগুলো হয়। এইগুলো হলে বিশেষ করে চোখের পিছনে ব্যথা, হাই ফিভার আর সারা শরীরে ব্যথা হলে আমাকে কিন্তু সতর্ক হতে হবে, আমাকে কিন্তু একবার পুরসভার ক্লিনিকে যেতে হবে। আমি যদি প্রাইভেট প্র্যাকটিশনারের কাছে নাও যাই, কেন যাব? আমাদের হাসপাতালগুলো রয়েছে, আমাদের পুরসভার ক্লিনিকগুলো রয়েছে, সেখানে গেলেই তারা অ্যাডভাইস দিয়ে দেবে। সেক্ষেত্রে প্রয়োজন হলে তারা ব্লাড টেস্ট করবে, একদম রক্ত পরীক্ষা করবে প্রয়োজন হলে। তারা যদি বোঝে যেটা ডেঙ্গু, তারা তো এই বিষয়ে অভিজ্ঞ, তারা যদি বোঝেন তারা তখন অ্যাডভাইস করবেন। স্যার, এছাড়াও কিন্তু রয়েছে যে ভাইরাল হেপাটাইটিস যেটাকে বলছি জাপানিজ এনকেফেলাইটিস, এগুলো কিন্তু একটা সংক্রমণের জায়গা, এটা সংক্রমণের জায়গা তো বটে। পশ্চিমবঙ্গে এখন যে অসুখগুলো মোটামুটি চিন্তার কারণ মাঝে মাঝে ঘটাচ্ছে, তাই সেগুলোর মধ্যে থেকেই তার নামগুলো আপনি বললেন, ওগুলো তার মধ্যেই রয়েছে। যেমন ধরুন ভাইরাল হেপাটাইটিসের একটা প্রোগ্রাম, ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে 2019 সাল থেকে। আচ্ছা, সেই প্রোগ্রামের আলটিমেট লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আমাদের রাজ্যকে হেপাটাইটিস শূন্য করা, ভাইরাল হেপাটাইটিস। ওই প্রোগ্রামটার এমফ্যাসিস, প্রোগ্রামটা জোর দেয় আসলে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সির উপরে। দেখুন, 5 রকমের ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয়: হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি এবং ই। 5টা ভাইরাস আছে। এইগুলোর মধ্যে হেপাটাইটিস এ হচ্ছে ওয়াটারবোর্ন এবং বেশিরভাগই ভালো হয়ে যায়। ভাইরাল হেপাটাইটিস বলতে সাধারণত আমরা যা বুঝি, বেশিরভাগই হেপাটাইটিস এ ভালো হয়ে যায়। আর এই সবগুলোরই ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ইনফেকশন থেকে সিমটম আসা অবধি মোটামুটি ধরে অ্যাবাউট 1 মান্থ লাগে। শুধুমাত্র হেপাটাইটিস বিটা অনেক বেশি ইনকিউবেশন, বড় ইনকিউবেশন পিরিয়ড, 2.5 থেকে 3 মাস মতো, ওটা অ্যাভারেজ। হেপাটাইটিস বিটা কিন্তু জলের মাধ্যমে ছড়ায় না, ওটা ছড়ায় রক্ত,
রক্তের প্রোডাক্ট, রক্তরস, লালা, বডি ফ্লুইডস, এগুলোর মাধ্যমে এগুলো ছড়ায় হেপাটাইটিস বি। হেপাটাইটিস সিও সেই ধরনেরই। এবং হেপাটাইটিস বি আর সি এগুলো অত্যন্ত জটিল এই কারণে যে ওগুলো আসলে দুটো খুব ইম্পর্টেন্ট রোগের উৎপত্তির কারণ। একটা হচ্ছে লিভারের সিরোসিস, লিভারটা ফাইব্রোজড হয়ে যায়, লিভারটা নষ্ট হয়ে যায়। আপনি তো জানেন লিভার এমন একটা অর্গান, সারা শরীরে সবচেয়ে মহৎ, সবচেয়ে বেশি বিপাকীয় প্রক্রিয়া লিভারে হয়। মেটাবলিক রিয়াকশনস, মেটাবলিক স্টোরেজ সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, সবচেয়ে বিরাট ফ্যাক্টরি হচ্ছে এই লিভার। একদম, এটাকে ফ্যাক্টরি বলা হয়, যে ফ্যাক্টরি ইনফ্যাক্ট। সেই লিভারে সিরোসিস হয়ে, লিভারটা ফাইব্রোসিস হয়ে নষ্ট হয়ে যায়। এবং আরেকটা যেটা হয়, লিভারে ক্যান্সার। এই হেপাটাইটিস বি আর সি দুটোই হয়। সুতরাং আমাদের এই যে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, যেটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, যেটা ভারত সরকার চালু করেছে, যেটা সারা বিশ্বে WHO চালু করার কথা বলেছে, সেই প্রোগ্রামটা, যেটাতে আমাদের 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূল করার লক্ষ্যে এগোচ্ছে আমরা, সেই প্রোগ্রামে ভাইরাল হেপাটাইটিস বি এবং সির উপরে বেশি জোর দেওয়া। তারপরে আছে এ বি সি গেল, তারপরে ডি আছে। ডিটা অবশ্য হেপাটাইটিস বি না হলে ডি হবে না। আর হেপাটাইটিস ই রয়েছে, ওটাও এতটা এদের মতো ইম্পর্টেন্ট নয়। বিষয়টা হচ্ছে এই যে, যেমন আপনি বললেন এই প্রোগ্রামটা, এটা তো মানুষের জানার দরকার আছে। হেপাটাইটিস যে হয়েছে আমি কি করে বুঝবো? হেপাটাইটিসের প্রথম লক্ষণ হচ্ছে আমার খিদে কমে যাওয়া, আস্তে আস্তে আমার চোখের সাদা অংশগুলো হলদে হলদেটে ভাব হয়ে যাওয়া, আমার পেচ্ছাপটা আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়া। এইগুলো দেখে আমাকে বুঝতে হবে সামথিং ইজ রং উইথ মি। আর আমি যদি আমারটা না বুঝি, আমি কি করে যাব ডাক্তারের কাছে? সুতরাং হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস বা যকৃতের ইনফেকশন ওইভাবেই বুঝতে হবে আমাকে। আমার খিদে কমে যাবে, আমার চোখ হলুদ হতে শুরু করবে, আমি যদি ফর্সা হই আমার চামড়াতেও একটু হলুদ হলুদ ভাব আসবে, আমার পেচ্ছাপ হলুদ হয়ে যাবে, একদম হলুদ হয়ে যাবে। আর ব্লাড টেস্ট করালে তো শিওরই হয়ে যাবে, বিলিরুবিন, এসজিপিটি, ডায়াগনোসিস হলো মানে তারপরে সেই অনুযায়ী ডক্টরদের একটা দারুণ ভাবে ডক্টররা সেই ওয়ে মেনে ট্রিটমেন্ট করলে আপনি সেরে উঠতে পারেন। আর আমাদের এই সরকার যে প্রোগ্রামটা চালু করেছে, এক্স্যাক্টলি, আমাদের সরকার যে এই যে প্রোগ্রামটা চালু করেছেন, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, তাতে করে কিন্তু এই যে ভাইরাল হেপাটাইটিস বি আর সি এগুলোর জন্য যে ওষুধ দিতে হয়, রেট্রো অ্যান্টিভাইরাল ওষুধগুলো, সেগুলো যথেষ্ট দাম, সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়। আর আপনি শুনলে খুশি হবেন যে এই ভাইরাল হেপাটাইটিস বি এগেইনস্ট ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। ওই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকার হেপাটাইটিস বি ভ্যাকসিন সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য বরাদ্দ করেছে। আমাদের রাজ্যে যত স্বাস্থ্যকর্মী আছে সরকারি, সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য হেপাটাইটিস বি ইনজেকশন ধার্য করা আছে। আচ্ছা, ইউ উইল বি হ্যাপি টু হিয়ার দিস। একদমই তাই। মানুষ তো মনে করেন অনেক কিছু হয়তো তারা জানেন না। এগুলো জানার একটা বড় বিষয়, যে আপনি যদি জানতে পারছেন এবং সঠিক ব্যবস্থাটা নিতে পারছেন, তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। সজাগতা সবার আগে প্রয়োজন আছে। যে ভ্যাকসিনটার কথা বললাম না, যে সরকারি হাসপাতালে সরকারি কর্মীরা, ডাক্তাররা, তারাই যে শুধু নেবেন না, সাধারণ মানুষেরও নেওয়া উচিত। কারণ আমাদের রাজ্য শুধু না, আমাদের দেশ, এই সাউথ ইস্ট এশিয়া অত্যন্ত ভাইরাল হেপাটাইটিস প্রবণ একটি এলাকা। হেপাটাইটিস এর ভ্যাকসিন অ্যাভেলেবল, হেপাটাইটিস বির ভ্যাকসিন অ্যাভেলেবল। ইনফ্যাক্ট নেপালে হেপাটাইটিস বির ভ্যাকসিন কিন্তু ইমিউনাইজেশন শিডিউলে রাখা আছে, নিয়ম করে দেওয়া হয়। স্যার, এছাড়াও কিন্তু আরো অনেক সংক্রমণ ডিজিজের মধ্যে পড়ছে, যেগুলো তার মধ্যে রয়েছে ম্যালেরিয়া, রয়েছে সোয়াইন ফ্লু রয়েছে। কিন্তু একটা বিষয় অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন না, যেটাকে আমরা বলছি স্ক্রাব টাইফাস। স্ক্রাব টাইফাসও মাঝে মাঝে খবরের কাগজে শিরোনাম হয়। হ্যাঁ, এটা আসলে কি করে বুঝবেন মানুষ যে এটা স্ক্রাব টাইফাস? এটা কি অ্যাকচুয়ালি? স্ক্রাব টাইফাস হচ্ছে একটা ছোট্ট ভেক্টর দিয়ে হয়, তাকে বলে ট্রম্বিকুলিড মাইট। একটা আর্থ্রোপোড দিয়ে হয়, ট্রম্বিকুলিড মাইট। মাইট, টিক, তারপরে এগুলো সমস্ত আছে না,
সমস্ত ভেক্টর, সমস্ত ডিজিজের ভেক্টর, মানে ডিজিজকে, অসুখকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে যে ভেক্টরগুলো, যেমন আপনার অ্যানোফিলিস মসকিটো ইজ এ ভেক্টর ফর ম্যালেরিয়া, একদম সেরকম এই স্ক্রাব টাইফাসের ভেক্টর হচ্ছে ট্রম্বিকুলিন মাইট। এই মাইটগুলো খুব ছোট ছোট, এরা হচ্ছে মাকড়সা জাতীয় এক ধরনের প্রাণী, অ্যারাকনিড গোষ্ঠীর, মাকড়সার মতনই দেখতে, 8টা পা থাকে, খুব ছোট, আপনাকে খালি চোখে দেখা খুব মুশকিল আছে। একটা মাইট যদি এখান দিয়ে হেঁটে চলে যায়, ইউ মে নট বি অ্যাওয়্যার অফ ইট। কি করে মাইটগুলো, খুব খুব বিচিত্র একটা জিনিস করে, তারা গাছের পাতায় বা ডালে বসে বসে এগিয়ে থাকে, একদম টিপ অফ দ্য লিফ, পাতার ডগায় গিয়ে তারা বসে থাকে। ওখান দিয়ে মানুষ যখন যাতায়াত করে, আপনি বলবেন তারা ওই গাছটাকে চুজ করলো কেন? তারা দেখে মানুষ ওখান দিয়ে যাতায়াত করে, তারা বোঝে মানুষের গন্ধ, মানুষের গায়ের তাপমাত্রা, এগুলো দিয়ে তারা বুঝতে পারে যে ওখান দিয়ে মানুষ যাতায়াত করে। ওরা ওখানটায় বসে থাকে। যাওয়ার সময় মানুষের গায়ের সঙ্গে জামা কাপড় লাগলে তার মধ্যে সে উঠে পড়ে তারপরে স্কিনের নানা জায়গাতে ঘুরে ঘুরে ওরা জায়গা চুজ করে কোথায়, আচ্ছা, চুজ করে সিলেক্ট করে সেখানে ওরা গর্ত করে সেইখান থেকে তারা রক্ত খেতে শুরু করে, এবং সেই প্রসঙ্গটায়, সেই সময়টাতেই ইনফেকশনটা হয়। কি অদ্ভুত না? অনেক কিছু জানার রইল স্যার, অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে এত সংক্রমণ ছড়াচ্ছে, কিন্তু সংক্রমণগুলো, এই যে ছড়ানোর কারণগুলো এবং লক্ষণগুলো সমস্তটা জানতে পেরে আপনি সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সেরে উঠতে পারেন, নিজে সুস্থ থাকতে পারেন। কিন্তু সময়টা আজকে আর হাতে নেই। নিশ্চয়ই যদি কোনো সুযোগ হয় আবার একদিন আমরা এই সংক্রমণ নিয়ে আর একটা এপিসোডে থাকবো এই অনুষ্ঠানে। স্যার, আপনাকে নিয়েই থাকবো এই এপিসোডে, ইচ্ছে রইল। তবে আজকের মতো অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আশা করি ওই পারে যে দর্শক বন্ধু রয়েছে তারা অনেকটা সতর্ক হবেন, তারা যেই সমস্যাগুলোতে আক্রান্ত হচ্ছেন কিভাবে নিজেদের প্রোটেক্ট করবেন, কি কি ব্যবস্থা সরকারের থেকে নেওয়া হয়েছে সেটা ওয়াকিবহল হয়েও অনেকটা ভালো থাকবেন, সঠিক সময়ে ট্রিটমেন্টও নিতে পারবেন। প্রত্যেকে খুব ভালো থাকুন, এটাই কামনা। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।